শ্রদ্ধাস্পদেষু ডক্টর কাদম্বিনী দেবী 20/1/2025। আজ আপনাকে এই চিঠিটা লিখতে বসেছি, কারণ আপনি ছাড়া আর কেউ বুঝবে না আমাদের এই যন্ত্রণার কথা। আমরা তো জানি, প্রথম বাঙালি মহিলা চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে আপনার পথ ছিল সেদিন যথেষ্টই কণ্টকাকীর্ণ। বাঙালি মেয়েদের শিক্ষাক্ষেত্রে আপনি হয়ে উঠেছিলেন সেদিন এক উজ্জ্বল আলোকবর্তিকা। বেথুন স্কুল থেকে প্রথম এন্ট্রান্স বা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসা মেয়ে, কিন্তু আজও নিশ্চয়ই ভুলতে পারেননি মাত্র 1 নম্বরের জন্য প্রথম বিভাগ না পেলেও সমস্ত সমালোচকের মুখ সেদিন আপনি বন্ধ করে দিয়েছিলেন। লেডি লিটনের হাত দিয়ে খোদ লর্ড লিটন আপনাকে পুরস্কার এবং শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আপনার জন্যেই সেদিন বেথুন স্কুল কলেজে রূপান্তরিত হলো। শুরু হলো আপনার নতুন পথ চলা। কিন্তু দুঃখটা হলো, এদেশের মেয়েদের চিকিৎসক হয়ে ওঠার পথটা কিন্তু আজও মসৃণ হলো না। 150 বছর পরেও তাদের সেই স্বপ্ন আর এক ঘৃণ্য আবর্তে পড়ে দিশেহারা। সেদিন ছিল রক্ষণশীল সমাজের রক্তচক্ষুর বিরুদ্ধে ছাত্রীদের লড়াই, আর সংকীর্ণ মনস্ক শিক্ষকদের কাছ থেকে যথাযথ যোগ্যতার মান আদায় করার লড়াই। আর আজকের ছাত্রীদের লড়াইটা হচ্ছে সসম্মানে মেরুদণ্ড সোজা রেখে কোনো অন্যায়ের সাথে আপোষ না করে শিক্ষা তথা কর্মক্ষেত্রে টিকে থাকার লড়াই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনার সময় চিকিৎসক রাজেন্দ্রচন্দ্র চন্দ্র মেডিসিন পেপারে মৌখিক পরীক্ষায় 1 নম্বরের জন্য আপনাকে যেমন ফেল করিয়ে দেন, শুধু তাই নয়, 2 বছর LMS পড়ার পরেও ফাইনালে ফের ওই চিকিৎসক রাজেন্দ্রচন্দ্র পুনরায় আপনাকে ফেল করিয়ে দিলেন। আজও ঠিক সেইভাবেই পরীক্ষক হিসাবে অনেক চিকিৎসকই সততার পথ থেকে বহু যোজন দূরে রয়েছেন। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তারা পারেন না এমন কোনো নৃশংস কাজ, অমানবিক কাজ বাকি নেই। তাদের বিরোধিতা করলে পরীক্ষায় অকৃতকার্য হবার ভয় আছে, তাই ছাত্রছাত্রীদের মুখ বন্ধ রাখতে হয়। সেকালে যে কলকাতা শহরে মধ্যরাতে ঘোড়ার গাড়িতে চেপে রোগী দেখতে যাওয়ার এক বেনজির ইতিহাস আপনি গড়ে তুলেছিলেন, সেই কলকাতা শহরেই আজকের একজন মহিলা চিকিৎসককে প্রাণ হাতে করে মেডিকেল কলেজে বসে নিজের ডিউটি করতে হয়। হাসপাতাল চত্বরে ঘটে যাওয়া যাবতীয় অনৈতিক কাজকর্মের সাক্ষী হয়ে যাওয়ার অপরাধে তার জীবনের মেয়াদ কমিয়ে দেওয়া হয়। ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র, এমনকি মৃতদেহ নিয়েও যথেচ্ছ দুর্নীতিগ্রস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনের পর দিন রক্তচক্ষু দেখিয়ে প্রায় সকলকে দাবিয়ে রাখলেও এই তরুণী চিকিৎসককে কুক্ষিগত করতে না পেরে তার জন্য এক নিষ্ঠুরতম পথ বেছে নেয়। দুর্ঘটনাটি ঘটে 2024 8ই আগস্ট মধ্যরাতে। হাসপাতালের ওয়ার্ডে রাউন্ড দিয়ে আসার পর সহকর্মীদের সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেয়ে ওই তরুণী সেমিনার কক্ষে বিশ্রাম নেয়। যেহেতু মহিলা ডাক্তারদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ নেই, আর সেখানেই সে আক্রান্ত হয়। আকস্মিকভাবে তার মাথায়, মেরুদণ্ডে, 2 হাতে তীব্র আঘাত, সেই সঙ্গে চরম অবর্ণনীয় শারীরিক নির্যাতন। একজন নারীর চরমতম অসম্মান চলতে থাকে।
এই নোংরা নির্মম বর্বরচিত বিষয়টি নিয়ে লিখতে বসে আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আজকাল আমাদের শহরের মুদি দোকানের দেয়ালে চোখ পেতে দাঁড়িয়ে থাকে সিসি ক্যামেরা, অথচ এই হাসপাতাল চত্বরে সিসি ক্যামেরার কোনো বালাই না থাকায় অপরাধীরা অপরাধ শেষে বহাল তবিয়াতে সাধারণের মাঝে মিশে গেল। মেডিকেল কলেজ অবশ্য নিজেদের আড়াল করতে তড়িঘড়ি এই হত্যাকাণ্ডকে আত্মহত্যার তকমা লাগিয়ে দিয়ে সবার অগোচরে, এমনকি বাপ মাকে শেষ দেখার সুযোগটুকু না দিয়ে পরিবর্তে হাতে টাকা গুজে দেওয়ার চেষ্টা করে। নিজেরাই সৎকারের পুণ্য অর্জনে ব্যস্ত হয়ে পড়ে। এই হত্যার সুবিচারের আশায় এরপর 14ই আগস্ট এক অভূতপূর্ব আন্দোলনের প্রতিবাদের তীব্র ঢেউ আছড়ে পড়ল বাংলার প্রতিটি শহরে, নগরে, গ্রামে, গ্রামান্তরে। শুধু তাই নয়, বিদেশের মাটি থেকেও সোচ্চার প্রতিবাদ ভেসে আসে। কোনো রং ছিল না এই আন্দোলনের। মহিলা, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই রাতে পথে নেমেছেন। সেদিন সবার সামনে ছিল রাত দখলের অঙ্গীকার। মানুষের মুখে মুখে ফিরছিল একটাই স্লোগান, উই ডিম্যান্ড জাস্টিস ফর আরজি কর। হ্যাঁ, এই অমানবিক এবং চরমতম ঘৃণ্য ঘটনাটি স্বনামধন্য আরজি কর মেডিকেল কলেজের মুখ পুড়িয়েছে। তাই তো এই মেডিকেল কলেজের অশীতিপর প্রাক্তনীরাও হাতে একটি মোমবাতি নিয়ে পথে নেমেছে। যিনি চলৎ শক্তিহীন, তিনি নিজের বাড়ির বারান্দায় উপস্থিত থেকে এই প্রতিবাদের সামিল হবার চেষ্টা করেছেন। সকলের একটাই যুক্তি, তাদের ঘরেও মেয়েরা বড় হচ্ছে। কোন সমাজ তাদের জন্য আমরা তৈরি করলাম, যেখানে আগামী দিনের এক চিকিৎসককে অকালে তার নিজের মেডিকেল কলেজের শবব্যবচ্ছেদ কক্ষের ঠান্ডা টেবিলে ততোধিক ঠান্ডা শরীরে শেষ বিশ্রাম নিতে হলো। এ কার পাপের প্রায়শ্চিত্ত এই নিরাপরাধিনীর কপালে জুটল? এর পিছনে যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। নির্যাতিতার সম্মান রক্ষার্থে তার প্রকৃত নামের পরিবর্তে তিলোত্তমা নামটি ব্যবহার করা হচ্ছে। তিলোত্তমা আজ আর শুধু তার বাবা মায়েরই সন্তান নয়, সে এক বৃহত্তর পরিবারের সন্তান। তার এই পরিণতির জন্য সুবিচার চেয়ে জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের পর দিন পথে নেমেছেন। একসময় নবীন চিকিৎসকরা যখন অনশনে বসতে বাধ্য হলো সুবিচারের আশায়, প্রশাসনের মনোযোগ আকর্ষণের জন্য, ঠিক সেই লগ্নেই মা দুর্গার বিজয়া উপলক্ষে কার্নিভালে মেতে উঠেছে বাংলার প্রশাসন। অন্যদিকে তিলোত্তমার বাপ মায়ের ঘরে একটি বাতিও জ্বলল না। ম্লান মুখে বাঙালি শারদোৎসব যাপিত হলো। এত কাণ্ডের মাঝে অভিযুক্ত দুজনকে দোষী সন্দেহে গ্রেফতার করা হয় বটে, তবে 3 মাস অতিক্রান্ত হবার পরেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা পড়ল না। তারা জামিন পেয়ে গেল। এই জামিনের পর 20/1/2025 সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কেবলমাত্র একজন দোষীকে সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এত কাণ্ডের নায়ক কেবলমাত্র একজন? এই কথা কারো পক্ষে বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। আজ তিলোত্তমার বাবা মায়ের মনে হচ্ছে তাদের মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন দেখাটাই ভুল হয়েছিল, না হলে আজ মেয়েটাকে এভাবে হারাতে হতো না। সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এই তরুণীকে যারা নৃশংসভাবে খুন করল ও তার সম্ভ্রমটুকু কেড়ে নিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় থাকতে থাকতে নিরাশ হয়ে
আজ আপনার উদ্দেশ্যে এই চিঠি লিখছি যে প্রত্যাশায়, তা হলো বলতে পারেন কিভাবে এই সমাজের প্রতিটি মানুষ শুধু আকৃতিতে নয়, প্রকৃতিতেও প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। বাংলার চিকিৎসা জগতের এই কলঙ্কিত অধ্যায়ের দ্রুত অবসান ও প্রকৃত সুবিচার কিভাবে পাওয়া যায়? অন্যথায় সুবিচারের আশায় তিলোত্তমার দুঃখিনী মা বাবা আর কতদিন তাদের প্রাণটুকু ভাঙা পাঁজরে ধরে রাখতে পারবে? বলতে পারেন। সেই মেয়েটি স্বপ্ন দেখেছিল আপনার মতো বড় ডাক্তার হবে, মানব সেবার ব্রত নিয়ে অনেকটা পথ এগিয়েও ছিল। হঠাৎই এক অন্ধকার কালো রাত্রে হারিয়ে গেল সেই স্বপ্ন দেখা মেয়ে। দোষীদের খুঁজতে খুঁজতে ক্লান্ত প্রশাসন, আপাতত নিদ্রা গেল। প্রতিবাদের গরম লোহা ঠান্ডা করতে সময়কে বরাত দেওয়া হলো।